ভালো করে বেঁধে রাখো ওকে। যতই জোর করুক একদম খুলবে না। আমি আর কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো। এখন রাখছি। নমস্কার সকল শ্রোতা বন্ধুরা, আমি উজ্জ্বল আবারও চলে এলাম তোমাদের এই চ্যানেল গল্প বাক্স আমার নিয়ে। বিশ্ব বাংলা বিরাট গল্প ভাণ্ডার, সেই গল্প ভাণ্ডারের মধ্যে দিয়ে আমরা তোমাদের সামনে তুলে ধরি কিছু বিশেষ গল্প। যেই গল্পগুলি হলো কখনো ভূতপ্রেতের গল্প, কখনো ভালোবাসার গল্প, কখনো তান্ত্রিকের গল্প, কখনো আবার হত্যাকারীর গল্প। এই সকল প্রকার গল্পগুলিকে শোনার জন্য আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখতে হবে, যাতে আমরা গল্প দেওয়ার সাথে সাথে গল্পটি আপনাদের সামনে পৌঁছে যেতে পারে। ঠিক তেমনই একটি গল্প নিয়ে আমরা চলে এসেছি এই সপ্তাহেও। আজকের গল্প হলো পিয়ালি চ্যাটার্জি মল্লিকের কলমে নরমাংসের ক্ষুধা। আশা করছি গল্পটি আপনাদের সকলের ভালো লাগবে। গল্পটি আপনারা সকলে হেডফোন লাগিয়ে শুনুন, যাতে গল্পের আরও ভালোভাবে উপভোগ করতে পারেন। কথা না বাড়িয়েই চলুন শুরু করা যাক আজকের গল্প নরমাংসের ক্ষুধা, পিয়ালি চ্যাটার্জি মল্লিকের কলম থেকে। মেডিকেল কলেজের প্রথম বর্ষের বায়োকেমিস্ট্রি ক্লাসে ডক্টর বোসের ক্লাস চলছে। ক্লাসে উপস্থিত সকলেই ডক্টর বোসের প্রতিটি শব্দ অক্ষরে অক্ষরে লিখে নিচ্ছে নিজেদের নোটবুকের পাতায়। শুধু একজনের মন আজ বায়োকেমিস্ট্রির দিকে একেবারেই নেই। ফার্স্ট ইয়ারের ছাত্র সমর্পণ সাহা। বাবার জোড়াজুড়িতে নিজের স্বপ্নকে হারিয়ে এই মেডিকেল কলেজে ভর্তি হয়েছে সে। যেদিন প্রথম কলেজ শুরু হয় তাদের, সেদিন কলেজটার সামনে এসে দাঁড়িয়ে পড়েছিল সে। কলেজটার একদিকে বয়েজ হোস্টেল এবং তার ঠিক অপরদিকে গার্লস হোস্টেল। কলেজটির ক্যাম্পাসটা বিশাল বড় এবং ক্যাম্পাস সংলগ্ন একটি ছোট্ট বাগানও রয়েছে। গোটা বিল্ডিং এর বড় বড় কাঁচের জানালা দিয়ে সূর্যরশ্মি ঢুকে পড়ছে ক্লাসরুমের ভেতরে। ছেলেবেলা থেকেই তার স্বপ্ন জুড়ে ছিল একটি আলোয় মোড়া স্টেজ। সেই স্টেজের উপরে একটি মাইকের সামনে দাঁড়ানো নিজেকে অজস্র বার কল্পনা করেছিল সে। সমর্পণ জানে সেই স্বপ্নকে ছোঁয়া হয়তো আর সম্ভব নয়, তবুও সে আজও স্বপ্ন দেখতে ভোলে না। গানের নোটগুলো, ডায়েরির পাতা ভরা স্বরচিত গানের লিরিক্সগুলো যেন হাতছানি দিয়ে ডাকে ডাকে বারবার। সমর্পণ কোনোদিন নিজের মনের কথাগুলো তার বাবাকে বলে উঠতে পারেনি। বাবার সাথে তার সম্পর্কটা চিরকালই অন্যরকম। তার বাবা জোর করে চাপিয়ে দেওয়ায় বিশ্বাসী। প্রথমে নিজের স্ত্রীর ওপর নিজের ইচ্ছেটা চাপিয়ে দিয়েছিল, আর এবার সমর্পণের ওপর। ডক্টর বোসের ধমকে হুঁশ ফেরে সমর্পণের। আশেপাশে সকলের দৃষ্টি এসে থমকেছে তার উপর, যেন গোটা ক্লাস আজ তার স্বপ্ন ভাঙার গল্প শুনতে চায়। সরি স্যার। ডক্টর বোস একটু রূঢ় স্বভাবের মানুষ। এই কলেজের ছাত্রছাত্রী সহ গোটা কলেজের সমস্ত কর্মীরাও সবসময় তার ভয় তটস্থ হয়ে থাকে। বাকি ক্লাসটুকুতে সমর্পণ কিছুটা জোর করেই মন বসায়, বা বলা ভালো মন বসানোর দক্ষ অভিনয়টুকু করতে সক্ষম হয়। ক্লাস শেষ হতেই ক্লাসরুমে উপস্থিত সকলেই এক প্রকার হুড়মুড়িয়ে ক্লাসরুম ছেড়ে বেরিয়ে যায়। শুধু নিজের চেয়ারে আগের মতোই বসে থাকে সমর্পণ। জানলা ভেদ করে সূর্যের আলো এসে পড়ে তার সামনের টেবিলে, আর সেই আলোর হাত ধরে সে চলে যায় তার বাড়ির ছাদের এক কোণায়, যেখানে বসে নিজের প্রিয় গিটারের সুর বাঁধত সে। তার প্রিয় সুরটা আবার বেজে ওঠে আজ। না, আজ আর কোনো বাধা নেই। আজ আর তার বাবা এসে গিটারটা কেড়ে নিতে পারবে না। কেউ তাকে ঘরে আটকে রাখতে পারবে না। আজ মনের সুখে গিটার বাজাতে পারবে সে। ডায়েরির পাতায় লিখে রাখা গানগুলোতে সুর দিতে পারবে সে। পৃথিবীতে স্বপ্ন ভাঙার মতো দুঃখ বোধহয় আর কোনো কিছুতেই নেই। একটু একটু করে মনের কোণায় সাজিয়ে রাখা স্বপ্নের রাজপ্রাসাদটা যখন এক ঝটকায় ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, মানুষ বোধহয় তখন সমর্পণের মতোই ঠান্ডা নিষ্প্রাণ হয়ে যায়। বেঁচে থেকেও বাঁচতে ভুলে যাওয়ার মতো কষ্ট আর কোনো কিছুতে আছে কি? ক্লাসরুমের সামনে কারুর পায়ের শব্দে টেবিল থেকে মাথাটা তুলে সামনে তাকায় সমর্পণ। পাশে রাখা ব্যাগটা কাঁধে নিয়ে ধীর পায়ে ক্লাসরুম থেকে বেরিয়ে তাকাতেই দেখতে পায় একজন উর্দি পরা ভদ্রলোককে প্রিন্সিপাল রুমের দিকে এগিয়ে যেতে। কিছুটা কৌতূহলের ঝোঁকেই সমর্পণ পিছু নেয় তার। আস্তে আস্তে সে এসে দাঁড়ায় প্রিন্সিপাল রুমের বাইরে। প্রিন্সিপাল সেই উর্দি পরা লোকটিকে প্রশ্ন করেন, নমস্কার মিস্টার মিত্র, কিছু জানতে পারলেন? ইন্সপেক্টর মিত্র উত্তর দিলেন, তেমন কিছুই নয়। আসলে যে লাশগুলো গায়েব হয়েছে তারা প্রত্যেকটি বেওয়ারিশ লাশ। কেউ তাদের খোঁজো করতে আসেনি থানায়, বা পেপারে ইস্তেহার দিয়েও বিশেষ লাভ হয়নি। আসলে যে বা যারা এই লাশগুলো গায়েব করছে তারা এইসব ডিটেলস গুলো নিয়েই এগোচ্ছে সম্ভবত। আমাদের আরো সজাগ থাকতে হবে। সিসিটিভি ফুটেজগুলো মিসিং, ঠিক
লাশ গায়েব হবার আগের মুহূর্তে কিভাবে যে সিসিটিভি ফ্রিজ হয়ে যাচ্ছে প্রতিবার সেটা বোঝা যাচ্ছে না। সিসিটিভি হ্যাক করে এই কাজগুলো করা হচ্ছে। আমার মনে হয় এটা একজনের কাজ নয়, এর পিছনে বড় কোনো চক্রান্ত রয়েছে। মিস্টার মিত্র, আপনি প্লিজ কিছু একটা করুন। চারিদিকে খবরটা উঠে গেলে মারাত্মক ক্ষতি হয়ে যাবে। 5-5টা লাশ গত 3 মাসের মধ্যে হওয়া, অথচ বাইরে গার্ড সর্বদা উপস্থিত। এতগুলো লোকজন থাকে নাইট ডিউটিতে, সবার যোগের অলক্ষ্যে এই কাজ করা মোটেই সহজ নয়। আপনি প্লিজ কিছু একটা করুন। সেটাই তো প্রশ্ন, কে, কেন, কিভাবে? না, এবার কড়াকড়ি ভাবে জিজ্ঞাসাবাদ করতে হবে, আর লুকোচুরি। কিন্তু তাহলে তো সব জানাজানি হয়ে যাবে। প্রেস মিডিয়া এসব সামাল দেওয়া তো সে আরেক ঝুঁকির ব্যাপার। অন্য কোনো ব্যবস্থা নিলে হয় না? মনে তো হয় না তাতে কোনো বিশেষ লাভ হবে। এই লাশ চুরির পেছনে অর্গান স্মাগলিং এর কোনো গ্যাংয়ের হাত থাকতে পারে। সেক্ষেত্রে কড়া ব্যবস্থা নিতেই হবে, না হলে বিপদ বাড়বে বই কমবে না। লোকটা উঠে দাঁড়াতেই দরজার বাইরে থেকে সরে আসে সমর্পণ। আলো ঝলমলে এই মেডিকেল কলেজের কোনো লুকোনো অধ্যায়ের পাতা খুলে গেল তার সামনে। মঠ থেকে লাশ উধাও, কিন্তু এই ব্যাপারে তো তারা কিছুই জানে না। সমর্পণ কয়েকবার কাগজে পড়েছিল শহরের কয়েকটা হাসপাতালের মগ থেকে লাশ চুরির ঘটনা। সমর্পণের অবাক লাগে এই ভেবে যে জীবিত অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে থাকা যে অসুস্থ মানুষগুলোকে নিয়ে দিনের বেলায় ব্যবসা চলে, রাতের অন্ধকারে তাদের মৃত্যুর পরেও তারা ছাড় পায় না। সমাজকে দোষ দিয়ে লাভ নেই সে জানে, কারণ প্রতিটা মানুষের ভেতরেই লুকিয়ে থাকে একটা গোটা সমাজ। এখানে কেউ নিজেকে পাল্টাতে চায় না, চায় সমাজকে পাল্টাতে। এই সমাজ শুধু বদলা নিতে জানে, মারের বদলে মার, খুনের বদলে খুন, চক্রান্তের বদলে আরো বড় চক্রান্ত, চুরির বদলে পাল্টা চুরি। কথায় আছে, an eye for an eye makes the whole world blind। একদিন হয়তো এই বদলা নেওয়ার স্বভাবটাই গোটা পৃথিবীটাকে ধ্বংস করে তুলবে। হোস্টেলের নিস্তেজ প্রাণহীন ঘরটাতে সমর্পণকে বেজার মুখে ঢুকতে দেখে অভিক আর চোখে প্রতুলের দিকে তাকায়। অভিক এবং প্রতুল পশ্চিম মেদিনীপুরে একই পাড়ায় বড় হয়েছে, তারা একই স্কুলে পড়েছে, ছেলেবেলা থেকে একই স্বপ্ন ভাগ করে নিয়েছে দুজনে। যেদিন একসাথেই কলেজে চান্স পেল সেদিন দুজনেই আনন্দে কেঁদে ফেলেছিল। তবে এখানে আসার পর থেকেই তাদের সেই আনন্দে এক বালতি মাটি ঢেলে দিয়েছে সমর্পণ। সমর্পণ সারাক্ষণ মুখ গোমরা করে বিছানায় বসে থাকে। কখনো কখনো অভিক এবং প্রতুল নিজেদের মধ্যে কথা বলতে বলতে জোরে হেসে উঠলে সমর্পণ এমন বিরক্তির সাথে তাকায় যেন তৎক্ষণাৎ ওই ঘর থেকে দুজনকে বহিষ্কার করতে পারলেও শান্তি পায়। শুক্রবার তাদের রুম অ্যালটমেন্ট হওয়ার পর থেকে কেটে গেছে 5টা রাত। আজ বুধবার। এই 3 দিনে এক বাক্য তো ছাড়, একটা বর্ণও খরচা করেনি সমর্পণ তাদের উপর। ব্যাগটা স্টাডি টেবিলের নিচে নামিয়ে রেখে বিছানায় গা এলিয়ে দেয় সমর্পণ। কলেজের 3য় দিনেই যে এত বড় একটা চমক তার জন্য অপেক্ষা করছিল তা কেই বা জানত। লাশ পাচারের মতো জঘন্য একটা অপরাধ রাতের অন্ধকারে কত শত হাসপাতালে ঘটে চলেছে প্রতিনিয়ত। তবে সেসব অপরাধীরা এত সহজে ধরা পড়ে না। এত জাঁকজমকের নিচে হয়তো আধারে ঘটে যাওয়া এই ঘৃণ্য অপরাধ চাপাই পড়ে যায় আজীবন। সমর্পণের মাঝে মধ্যে খুব হিংসে হয় অভিক আর প্রতুলকে দেখে। নিজের প্রিয় বন্ধুকে এমন নির্জীব হস্টেল জীবনে পাশে পাওয়াটা যে কোনো আশীর্বাদের চেয়ে কম কিছু নয়, সেটা সমর্পণ ভালোই বুঝতে পারে। সমর্পণের একমাত্র বন্ধু তার প্রিয় গিটারটা আজ কত দূরে। সমর্পণের 15 বছরের জন্মদিনে তার মা তাকে ওই গিটারটা উপহার দিয়েছিল। সেদিন থেকে এই হোস্টেলে আসার আগে পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় সমর্পণ তাদের বাড়ির ছাদে বসে গান ধরত তার প্রিয় গিটারের সুরে। হয়তো এখন তার প্রিয় গিটারটা তার ঘরের কোনো এক কোনায় অবহেলায় মুখ থুবড়ে পড়ে রয়েছে। অসহ্য লাগে সমর্পণের। একটা ভাঙা চোরা মানুষ কি স্বপ্ন সাজাতে পারে? প্রিয় বন্ধুকে ছেড়ে আসা একজন মানুষ কি এত সহজে বন্ধুত্বের হাত বাড়াতে পারে অন্য কারোর দিকে? জানে না সমর্পণ। সে একা থাকতে চায়, এতটা একা যাতে তাকে কেউ আঘাত করতে না পারে, এতটা একা যাতে আর কোনো বিচ্ছেদই তাকে কষ্ট দিতে না পারে। রাত 9টার কাছাকাছি ডিনার সেরে রুমে ফিরে বারান্দায় গিয়ে দাঁড়ায় সমর্পণ। নিস্তব্ধতার এক অদ্ভুত সৌন্দর্য রয়েছে। সারাদিনের কোলাহল ভুলে এক মুহূর্তের এই নীরব শান্তির মূল্য সবাই দিতে জানে না। মাথার উপরে মস্ত আকাশ, এক টুকরো চাঁদ আর গুটি কয়েক তারা। এরাই তো সাক্ষী সমর্পণের স্বপ্নের, এরাই তো এতদিন ধরে সমর্পণের গান শুনে বাহবা দিয়ে এসেছে। ছোটবেলায় স্কুলের ফাংশনে গান গাওয়ার ইচ্ছের কথা কোনোদিনই মুখ ফুটে বলতে পারেনি সমর্পণ। কেবলমাত্র এই সঙ্গীত চর্চার কারণে তার মায়ের ওপর যে পাশবিক অত্যাচার দীর্ঘদিন ধরে ঘটে চলেছিল তার একমাত্র সাক্ষী হিসেব করার মতো তার কিছু ছিলও না। গাইতে না পারার কষ্টটা সে মাকে দেখে বুঝত। মায়ের জন্যই তো আজ তার সঙ্গীতের সঙ্গে পরিচয়। আচমকা সে শুনতে পায় উল্টো দিকের গার্লস হোস্টেলের বারান্দা থেকে মিষ্টি সুরে একটা গান বেঁধেছে কেউ। কাউকে স্পষ্ট করে দেখতে পায় না সমর্পণ। এক অজানা ভালো লাগায় চোখ দুটো বন্ধ করে নেয় সে। বসে পড়ে বারান্দার মেঝেতে।
এই অচেনা অজানা লোকেদের ভিড়ে হোস্টেলের বারান্দায় বসে চাঁদ তারার মায়া এবং গান এক অদ্ভুত শান্তি দিচ্ছে তাকে, ঠিক যেমন শান্তি দিত মায়ের কোল। মাও তো ঠিক এমনভাবেই গান করে ঘুম পাড়াতো তাকে। সমর্পণ মাথা এলিয়ে দেয় দেওয়ালে। পাগল নাকি কে জানে, সারা রাত ওই বারান্দায় ঘুমিয়েছিল। আরে আমি তো প্রথম দিন থেকেই বুঝেছি ছেলেটা সুস্থ নয়। তা না হলে কি ওই মশার কামড়ে কেউ সারা রাত বারান্দায় কাটতে পারে? কে জানে কার পাল্লায় পড়লাম। অভিকের বলা কথাগুলো কানে যেতেই ঘুমটা ভেঙে যায় সমর্পণের। দরজার দিকে তাকাতেই সে দেখতে পায় অভিক এবং প্রতুল কিছুটা দূরে দাঁড়িয়ে তার দিকেই তাকিয়ে রয়েছে অবাক দৃষ্টিতে। হাত দুটো ঝেড়ে উঠে দাঁড়ায় সমর্পণ। কালকের ওই গানের মায়ায় যে কখন সেই বারান্দাতেই ঘুমিয়ে পড়েছিল সেটা বুঝতেই পারেনি। কাউকে কিছু না বলে ক্লাসের জন্য তৈরি হতে চলে যায় সে। ডক্টর সান্যালের অ্যানাটমি ক্লাস চলছে। ডক্টর সান্যাল প্রথম দিন থেকেই বেশ মিলেমিশে গেছে ছাত্রছাত্রীদের সঙ্গে। তার পড়া বোঝানোর ধরন এবং বন্ধুত্বপূর্ণ ব্যবহার প্রথম দিন থেকেই সকলের মন জয় করে নিয়েছে। এই মেডিকেল কলেজের সমস্ত ছাত্রছাত্রীর প্রিয় অধ্যাপক ডক্টর সান্যাল। সে ক্লাসে ঢোকে একগাল হাসি নিয়ে, ক্লাস ছেড়ে যাওয়ার আগেও একগাল হেসে বিদায় নেয়। মাঝে মধ্যে পড়ানোর ফাঁকে ফাঁকে ভারী মজার মজার এক দু লাইন জোকসও শোনান তিনি। ডক্টর বোসের মতো অত গম্ভীর মেজাজের মানুষ তিনি নন। ক্লাসের সবার উদ্দেশ্যে ডক্টর সান্যাল বলে ওঠেন, আগের দিন আমি তোমাদের বুঝিয়েছিলাম মাস্কিউলোস্কেলিটাল সিস্টেম। আজ আমরা বুঝবো নিউরোক্রেনিয়াম এন্ড ভিসেরোক্রেনিয়াম। ক্রেনিয়াম একটি ল্যাটিন শব্দ যার মানে হলো মাথার খুলি, অর্থাৎ এটি স্কালের ল্যাটিন প্রতিশব্দ। সহজভাবে নিউরোক্রেনিয়াম হলো খুলির সেই অংশ যে অংশ আমাদের মস্তিষ্ককে ধারণ করে এবং সুরক্ষা প্রদান করে, তাই একে আবার ব্রেইন কেসও বলা হয়। আবার ভিসেরোক্রেনিয়াম হলো সেই অংশ যে অংশ আমাদের মুখমণ্ডলের অবয়ব বা কাঠামো রূপদান করে। এর আরো দুটো নাম আছে, যেমন স্প্ল্যাঙ্কনোক্রেনিয়াম এবং আরো সহজভাবে বললে ফেসিওস্কেলিটন। শান্ত মাথায় মৃদু হাসির সাথে কঠিন পড়াগুলো সহজভাবে বুঝিয়ে যান ডক্টর সান্যাল। ক্লাস শেষ হতেই একজন গার্ড এসে একটা কাগজ ধরিয়ে দেয় ডক্টর সান্যালের হাতে। ডক্টর সান্যাল সেই কাগজটা ভালো করে দেখে গোটা ক্লাসের উদ্দেশ্যে একটি বার্তা দেন। প্রিন্সিপালের জরুরি নির্দেশ অনুযায়ী 10 মিনিটের মধ্যে গোটা মেডিকেল কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা কমিউনিটি হলে হাজির হয়। সেখানে হাজির হওয়ার পর প্রিন্সিপাল বলেন, গত শুক্রবার থেকে আমাদের কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র অর্পণ তালুকদার নিখোঁজ। পুলিশকে আগে জানানো হয়েছিল। আমরা সবাই ভেবেছিলাম যে সে কাউকে কিছু না বলে কোথাও চলে গিয়েছে, তাই গোপনেই এই বিষয়টা নিয়ে তদন্ত চলছিল। তার বাড়িতেও জানানো হয়েছিল, তারাও খোঁজ চালাচ্ছিল। তবে এখনো পর্যন্ত কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। এই বিষয়ে যদি তোমরা কেউ কিছু জেনে থাকো বা কিছু সন্দেহ করে থাকলে আমাদের জানিও। আজ থেকে সন্ধ্যা 6টার পর আর কেউ হোস্টেলের বাইরে যাবে না। যদি কোনো ছাত্র বা ছাত্রীকে সন্ধ্যা 6টার পর বাইরে থাকতে দেখা যায় তবে তাকে কড়া শাস্তি দেওয়া হবে। অর্পণের ক্লাসমেটদের পুলিশ কিছু জিজ্ঞাসাবাদ করতে চায়, তাই তারা ছাড়া বাকি সবাই নিজেদের ক্লাসে ফিরে যেতে পারো। পরের ক্লাস আরো 1.5 ঘন্টা পর অগত্যা প্রতুল, অভিক এবং সমর্পণ নিজেদের ঘরে ফিরে আসে। অর্পণ তালুকদারের খবরটা ছড়িয়ে পড়তেই কলেজের গেটের বাইরে অভিভাবকদের বিক্ষোভ দেখা যায়। জলজান্ত একটা ছেলে কলেজ থেকে উধাও হয়ে যায় কিভাবে, এতদিন ধরে খবরটা চেপে রাখার মানেটাই বা কি? প্রেস মিডিয়া এসে জড়ো হয় কলেজের বাইরে। প্রায় সকলেই প্রিন্সিপালের পদত্যাগের দাবি জানায়। পরিস্থিতি সামাল দিতে থানা থেকে পুলিশ পাঠানো হয়, তবে তাতেও বিশেষ লাভ হয় না। প্রতুল বেশ ভয় পেয়ে গেছে এই ঘটনায়। তার ভেতরের সমস্ত আতঙ্কটুকু একসাথে জড়ো হয়ে বিন্দু বিন্দু ঘামের রূপে ফুটে উঠেছে তার কপালে এবং গলায়। অভিক এবং প্রতুলের মধ্যে অভিক বেশি সাহসী। সে কোনো কিছুকেই ভয় করে না, এমনকি ডক্টর বোসের ধমককেও নয়। সে চুপটি করে বসে কিছু একটা ভেবে চলে। অভিক বলল, কি যে বলিস না, দেখলি তো পুলিশ এসেছে, ওরা ঠিক খুঁজে বের করবে। আর এই মেডিকেল কলেজে ভর্তি হওয়াটা আমাদের স্বপ্ন ছিল, ভুলে গেছিস? পুলিশের মতো ফিরে গেলে লোকে কি বলবে? তাছাড়া এখনো তো কিডন্যাপের ব্যাপারটা শিওর নয়, মুক্তিপণ চেয়েও তো কিডন্যাপাররা কোনো রকম ফোন করেননি। চিন্তা করিস না, কিচ্ছু হবে না। অভিকের বলা শেষ কথাগুলো সমর্পণকে ভাবায়। সত্যি তো, কিডন্যাপের পেছনের মোটিভটা কি হতে পারে? টাকার জন্য কিডন্যাপ করা হলে এতক্ষণে মুক্তিপণ চেয়ে ফোন আসতো ছেলেটার বাড়িতে। সেটা যখন হয়নি, তবে কি কারণ হতে পারে? সত্যি কি তবে কোনো অর্গ্যান স্মাগলিং এর জ্ঞান? কলেজ ক্যাম্পাসের এই ছোট্ট সুন্দর বাগানে প্রায়ই আসে সমর্পণ। সেই কিডন্যাপের পর কেটে গেছে প্রায় 7-7টা দিন। কেসটার আর কোনো গতি হয়নি। সমর্পণ এই বাগানের একটি বেঞ্চে এসে রোজ বসে। তার প্রিয় ডায়েরির পাতা ইদানিং আবার গান লেখা শুরু করেছে সে। ধীরে ধীরে একটা দুটো বন্ধু বাড়ছে তার। প্রতুল এবং অভিকের সঙ্গে এখন আর ততটা দূরত্ব সে রাখে না। তাদের কথায় মাঝে মধ্যে অংশগ্রহণও করে। শুধু তাই নয়, গ্রুপ প্রজেক্টেও সাহায্য করে তাদের। গত কয়েকদিনে সে অভিক আর প্রতুলকে বেশ ভালোভাবে কাছ থেকে চিনেছে। সে বুঝতে পেরেছে প্রতুল অনেকটা মাটির স্বভাবে, তার মনটা খুব নরম। অভিক ঠিক তার উল্টোটা। সে সমস্ত সিদ্ধান্ত ভেবে চিনতে বুদ্ধি দিয়ে নেয়। সে মনকে অতটা গুরুত্ব দেয় না। গত কয়েকদিনে প্রতুল অনেকবার নিজের পরিবারের কথা ভেবে মন খারাপ করেছে, আর অভিক ততটাই গম্ভীরভাবে তাকে বলেছে,
তোটা মন খারাপ করে হবেটা কি বুঝি না। কতই যদি খারাপ লাগবে তো এখানে আসার দরকারটা কি ছিল? গ্রামের কোনো একটা কলেজে ভর্তি হলেই তো পারতিস। বেকার বেকার রোজ তোর এইসব কথা শুনতে হতো না আমাকে। অভিকের এই কথাগুলো শুনে প্রতুল নিজেকে গুটিয়ে নিয়েছে ধীরে ধীরে। আগে যেমন তেমন প্রাণ খুলে হাসতো, এখন আর তেমন হাসতে পারে না ছেলেটা। প্রিয় বন্ধুর সাথেই যদি নিজের মনের কথা ভাগ করে নিতে না পারে, তবে সে কার কাছে গিয়ে তার বেদনার কথা বলবে? সমর্পণ মাঝে মাঝে ভাবে প্রতুলকে গিয়ে বোঝাবে, অভিকের মতো কড়া ভাষায় নয়, বরং শান্ত স্বরে। কিন্তু তার ভয় হয়, অভিক যদি কিছু মনে করে, যদি কখনো বলে বসে যে সমর্পণ তাদের দুজনের বন্ধুত্বের মাঝখানে এসে পড়েছে, তাই সে যায় না। সে দূর থেকেই ওদের কথোপকথন শোনে। আজ একটা নতুন গান লিখবে বলেই সমর্পণ এসেছিল এই বাগানে, তবে আজ আর মাথায় কোনো গান আসছে না। আজ সকালে ক্লাসে যে ঘটনাটা ঘটলো সেটা কিছুতেই মন থেকে মুছে ফেলতে পারছে না সমর্পণ। ইন্টারনাল থিওরি পরীক্ষায় কটা নম্বর কম পাওয়ায় ডক্টর বোস যেভাবে প্রতুলকে সবার সামনে অপমান করলেন, তাতে প্রতুল বেচারা খুব ভয় পেয়ে গেছে। শিক্ষক হয়ে ছাত্রের দিকে অমন লাল চোখ নিয়ে তেড়ে এসে কড়া গলায় ধমকানোটা যে কতটা অশোভনীয়, সেটা সমর্পণ সহ গোটা ক্লাস জানলেও ডক্টর বোসের বিরুদ্ধে কিছু বলার সাহস তাদের নেই। ডক্টর বোস একটু খ্যাপাটে ধরনের, কথায় কথায় রেগে যান। ছাত্রছাত্রীদের কান টানার আগেও দুবার ভাবেন না। সমর্পণ বুঝতে পারে না এই গলার জোর কিসের, এত আত্মবিশ্বাস কে যোগায় তাকে। ডক্টর বোসকে দেখলেই বোঝা যায় তিনি কতটা বদমেজাজি। দুপুরে ডক্টর সান্যালের অ্যানাটমি ক্লাসটা শেষ হতেই একটি মেয়ে এগিয়ে আসে সমর্পণের দিকে। সমর্পণ, একটু দাঁড়াও। সমর্পণ তাকিয়ে দেখে দুটো মেয়ে তার দিকেই তাকিয়ে হেঁটে আসছে। দুজনের মুখ চিনলেও ঠিকমতো কারোরই নাম জানে না সে। ক্লাসে অ্যাটেন্ডেন্স চলাকালীন সে বরাবরই সামনে খুলে রাখা নোটবুকের দিকে তাকিয়ে থাকে। সমর্পণ বিস্ময়ের সাথে তাকায় মেয়ে দুটির দিকে। তার মধ্যে একটি মেয়ে এগিয়ে এসে বলে, তোমার গানের ডায়েরিটা আমার কাছে আছে। তুমি সকালে ফেলে এসেছিলে। তোমাদের হোস্টেলে তো আমাদের ঢুকতে দেয় না, আর কার হাতে বা দেবো সে যদি তোমাকে না দেয়, তাই আমার সাথে নিয়ে গেছিলাম। তবে আজ ক্লাসে আনতে ভুলে গিয়েছি, কাল নিয়ে আসবো বরং, কেমন? সমর্পণের মনে পড়ে যায় সকালে 7-5 ভাবতে ভাবতে ডায়েরিটা সেখানে এসে ফেলে এসেছিল। মেয়েটাকে সে আগেও খেয়াল করেছে, বেশ চুপচাপ থাকে ক্লাসে, পড়াশোনাতেও বেশ ভালো বলেই মনে হয়। মেয়েটা ক্লাস ছেড়ে বেরিয়ে যাচ্ছিল, এমন সময় কিছু একটা মনে পড়তেই সমর্পণ বলে, এক মিনিট, তোমার নামটা বললেন আছে? মেয়েটি মুচকি হেসে উত্তর দেয়, আমার নাম ঋতুজা ব্যানার্জি, আর ও আমার রুমমেট তানিয়া শর্মা। সমর্পণ তানিয়ার সঙ্গে দৃষ্টি বিনিময় করে। আশ্চর্যের বিষয় এই যে এতদিন ধরে তারা একই ক্লাসে পড়ছে, অথচ সমর্পণ তাদের মধ্যে অর্ধেকের বেশি মানুষের নাম পর্যন্ত জানে না। কিন্তু কাল তো শনিবার, পরের ক্লাস আবার সেই সোমবার। এবার মেয়েটা একটু চিন্তায় পড়ে, তার হয়তো এই বিষয়টা খেয়ালই ছিল না। তাহলে কি করা যায়? কাল সকালে না হয় ক্যাম্পাসের গার্ডেনে দেখা করে ডায়েরিটা ফিরিয়ে দিও, যদি তোমার আপত্তি না থাকে। ঠিক আছে, আমার আপত্তি নেই। তারা দুজনে ক্লাসরুম ছেড়ে বেরিয়ে যায়। আজ করিডোরে হাঁটতে হাঁটতে কেমন গা ছমছম করে ওঠে সমর্পণের। কেউ কি পিছু নিয়েছে তার? লম্বা সিঁড়িগুলো দিয়ে নামতে নামতে আজ অনেক কিছু মনে হয় সমর্পণের। সত্যি কি অর্পণ তালুকদারকে কিডন্যাপ করা হয়েছিল, নাকি সে নিজেই কোথাও পালিয়েছে? লাশ গায়েব হওয়ার বিষয়টা তো গত 5 মাস ধরে ঘটছে। তবে কি সেই অর্গান স্মাগলিং গ্যাংয়েরই কাজ? 3 তলা একটা ক্লাসরুমের বাইরে দিয়ে যেতে গিয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়ে সমর্পণ। ক্লাসরুমের ভেতর থেকে ভেসে আসে কিছু কথা। ভালো করে বেঁধে রাখো ওকে, যতই জোর করো একদম খুলবে না। আমি আর কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো, এখন রাখছি। বিস্ময়ের সাথে দাঁড়িয়ে থাকে সমর্পণ। কাকে বেঁধে রাখার কথা বলছে ডক্টর বোস? ডাক্তার হয়ে অন্য মানুষের সাথে এমন আচরণ করতে পারেন তিনি? পায়ের শব্দটা স্পষ্ট হতেই দরজার সামনে থেকে দূরে সরে যায় সমর্পণ। ডক্টর বোস চলে যেতে নিজের ঘরে ফিরে আসে সমর্পণ। ঘরের দরজা খোলা, অথচ ঘরে কেউ নেই। অভিক এবং প্রতুল তো তার আগের ক্লাসেই ফিরে এসেছিল, তো গেল কোথায় তারা? হয়তো ক্যাম্পাসে অথবা কোনো কাজে গেছে কোথাও। এমনটা ভেবে সমর্পণ ফ্রেশ হয়ে বারান্দায় গিয়ে দাঁড়াতেই ঠিক উল্টো দিকের বারান্দায় চোখ যায় তার। সামনের গার্লস হোস্টেলের বারান্দায় দাঁড়িয়ে আনমনে কোনো একটা গান গুনগুন করে গাইছে একটা মেয়ে। চোখে চোখ পড়তেই ঋতুজা গান থামিয়ে দেয়। সমর্পণও বেশ খানিকটা অপ্রস্তুত হয়ে প্রশ্ন করে, তুমি কি আগের দিন রাতে গান করছিলে? ঋতুজা উত্তরে বলে, হ্যাঁ, ছোটবেলায় শিখেছিলাম, এখন সময়ের অভাবে আর চর্চা করা হয় না। এত সুন্দর গান করো তুমি, অদ্ভুত মায়া জড়ানো কণ্ঠ। তোমার গান আমাকে একজনের কথা মনে করিয়ে দেয়, জানো? কার কথা? আমার মায়ের। মাও তোমার মতো গান করতো। করতে বলছো কেন? এখন আর গান করেন না তোমার মা? না, কিন্তু কেন? আমার বাবা গান বাজনা পছন্দ করে না, তাই মাও অনেক বছর আগেই গান করা ছেড়ে দিয়েছে। আমার মা ক্লাসিক্যাল সিঙ্গার ছিল। মায়ের স্বপ্ন ছিল আমি একদিন নাম করা গায়ক হব। মায়ের অপূর্ণ স্বপ্নগুলো আর সত্যি করা হলো না। কেন হলো না? নিশ্চয়ই একদিন হবে। দেখো, একদিন তুমি খুব নাম করবে। স্বপ্ন পূরণের রাস্তাগুলো সহজ হয় না কখনো।
সেটাকে সহজ বানিয়ে নিতে হয় জেদ আর ইচ্ছা দিয়ে। সমর্পণ আর কিছু বলে না। ঘরে এসে স্টাডি টেবিলে বই নিয়ে বসে, কিন্তু পড়ায় মন বসে না তার। মনে পড়ে যায় কিভাবে তার বাবার হাতে মার খেতে খেতে একদিন অবশেষে নিজের গায়িকা হওয়ার স্বপ্নকে মাটির তলায় চাপা দিয়ে দিয়েছিল তার মা। তখন সমর্পণ খুব ছোট, কিছু করে ওঠার উপায় বা বুদ্ধি তার ছিল না। সমর্পণের মা সবসময় পারফেক্ট ওয়াইফ হতে চেয়েছিল। নিজের স্বপ্নকে বিসর্জন দিয়ে নিজের অস্তিত্ব, নিজের ভবিষ্যৎ সবকিছু অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়ে একজন ভালো স্ত্রী হয়ে উঠতে পারেনি সে। সম্পর্কে হেরে যাওয়ার মতো হার বোধহয় এই পৃথিবীর আর কোনো কিছুতে নেই। একটা সম্পর্কে নিজের সমস্তটা উজাড় করে দেওয়ার পরও নিঃস্ব হাতে ফিরে যেতে কেই বা চায়? সমর্পণ তাই কোনো সম্পর্কে জড়ায় না। তার একমাত্র বন্ধু ওই খোলা আকাশ, সেখানের চাঁদ, তারা এবং তার মায়ের দেওয়া উপহার, তার প্রিয় গিটারটা। তার মনের কথাগুলো সে কাউকে বলে না, শুধু গানের রূপ দিয়ে সেগুলো লিখে রাখে ডায়েরির পাতা জুড়ে। নিজের মনের ভার অন্যের মনে চাপিয়ে দেওয়ায় সে বিশ্বাসী নয়। সমর্পণ জানে মুখের সাথে আছি বলা মানুষগুলো আদতে একেবারে একা। তবে এই জীবনযুদ্ধে প্রতুল এবং অভিকের মতো একটা বন্ধুত্ব হলে মন্দ হয় না। মাঝে মধ্যে একাকিত্ব ঘিরে ধরলে অন্তত একটা বাঁচার উপায় পাওয়া যেতে পারে। সমর্পণ, এই সমর্পণ, সমর্পণ, এই কিরে? খুব কাছ থেকে অভিকের ডাকটা ভেসে আসে সমর্পণের কানে। পড়া টেবিলের থেকে মাথা তুলে সে তাকিয়ে দেখে অভিক উদ্বিগ্ন মুখে তার দিকে তাকিয়ে রয়েছে। সে হকচকিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, চোখ দুটো দুহাত দিয়ে কচলে নেয়, কিন্তু অভিকের সাথে প্রতুলকে দেখতে পায় না। হাই তুলতে তুলতে সমর্পণ জিজ্ঞাসা করে, কি হয়েছে? তোমাকে এত চিন্তায় দেখাচ্ছে কেন? সব ঠিক আছে তো? আর তুমি কখন এলে? প্রতুল কোথায়? আরে, প্রতুলকে ফোনে পাচ্ছি না, ফোন বন্ধ। ও তো ঘরেই ছিল। ক্লাসের পর আমি কিছুক্ষণের জন্য প্রিন্সিপাল স্যারের কাছে গিয়েছিলাম ছুটির আবেদন জানাতে। প্রতুল বলছিল যে পরীক্ষাটা হয়ে গেলে কিছুদিন বাড়ি গিয়ে থেকে আসবে, তাই। ঘড়ির দিকে তাকায় সমর্পণ। সন্ধে 6টার পর ক্যাম্পাসের বাইরে যাওয়ার নিয়ম নেই, প্রিন্সিপালের কড়া নির্দেশ। তাছাড়া প্রতুল কাউকে কিছু না বলে কোথায় বা যাবে? আর কাউকে কিছু না বলুক, অন্তত অভিককে না জানিয়ে কি সে কোথাও যাবে? ডক্টর বোসের সেদিনের ধমকের পর থেকে প্রতুল অনেকটাই নিজেকে গুটিয়ে নিয়েছিল। সমর্পণ বুঝতে পারে না ঠিক কি ঘটছে। একা একা কোথাও চলে যাওয়ার মতো ছেলে প্রতুল নয়, সেটা অভিকও ভালো মতো জানে, আর সেই জন্যই এত চিন্তা। রাত 10টা পর্যন্ত অপেক্ষা করার পরেও যখন প্রতুল ঘরে ফেরে না, তখন তারা প্রিন্সিপাল স্যারের অফিসে গিয়ে ঘটনাটা জানায়। গোটা মেডিকেল কলেজের স্টুডেন্ট, স্টাফ সবাই তৎক্ষণাৎ সেখানে জড়ো হয়। দারোয়ান প্রতুলকে কোথাও বেড়াতে দেখেনি। তাহলে সে গেল কোথায়? জলজ্যান্ত একটা মানুষ এভাবে তো উধাও হয়ে যেতে পারে না। পুলিশে কমপ্লেন করা হলে তৎক্ষণাৎ নিজের টিম সহ ইন্সপেক্টর মিত্র এসে হাজির হয়। চলে তল্লাশি। গোটা হোস্টেলটা তন্ন তন্ন করে চষে ফেলা হয়, তবে প্রতুলকে কোথাও পাওয়া যায় না। এমনকি তার ফোন ট্রেস করেও কোনো লাভ হয় না, কারণ তার ফোনের লাস্ট লোকেশন যেটা দেখাচ্ছে সেটা হলো তারই হস্টেলের রুম। আগেরবারের মতো এবারেও সিসিটিভি ফুটেজ ফ্রিজ করা হয়েছে। ঠিক 4:45টার পর থেকে 6:30 পর্যন্ত কোনো ফুটেজ নেই। ইন্সপেক্টর মিত্র অভিকে জিজ্ঞাসা করেন, প্রতুলকে কিছু বলেছিল তোমায়? মানে কোথাও যাবে? প্রায় 14-15 বছর ধরে আমরা একই পাড়ায় বড় হয়েছি স্যার। আর ও আমার ভাইয়ের মতো। আমাদের বেড়ে ওঠা ছেলেবেলা সব একসাথেই। প্রতুলকে খুঁজে বের করুন স্যার, প্লিজ প্লিজ প্লিজ, ওকে খুঁজে বের করুন। অভিকের কণ্ঠে এক অদ্ভুত কাতরতা অনুভব করতে পারে ইন্সপেক্টর মিত্র। নিজের মনকে শক্ত করো, এভাবে ভেঙে পড়লে চলবে না। আচ্ছা, ওর বাড়িতে জানিয়েছো? হ্যাঁ, ওখানে গেলে জানাতে বলেছি। স্যার, ও আমাকে এভাবে এখানে ফেলে কখনো চলে যাবে না। ও এখানেই কোথাও আছে। প্লিজ আপনারা ওকে একটু খুঁজে দিন স্যার। ওকে না পাওয়া গেলে আমি কোন মুখে ওর বাড়ির লোকের সামনে গিয়ে দাঁড়াবো? এখানে আসার আগে ওর মাকে কথা দিয়ে এসেছিলাম নিজের ভাইয়ের মতো করে খেয়াল রাখবো ওর। এখন মনে হচ্ছে ওর কথা শুনে বাড়ি ফিরে গেলেই ভালো হতো। অন্তত এইভাবে ওকে খারাপে হতো না। ইন্সপেক্টর মিত্র এগিয়ে গিয়ে ভরসার হাত বাড়িয়ে দেয় অভিকের কাঁধে এবং বলেন, নিজের মনকে শক্ত করো, এভাবে ভেঙে পড়লে চলবে না। রাত 12:30 নাগাদ নিজেদের ঘরে ফেরে সমর্পণ ও অভিক। অভিককে দেখে ভীষণ মায়া হয় সমর্পণের। সে ধীর পায়ে অভিকের কাছে এগিয়ে যায়। অভিকের এক কাঁধে তার ডান হাতটা রাখতেই অভিক কান্নায় ভেঙে পড়ে। সমর্পণের বুকটা ফেটে যায়। অভিককে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা সমর্পণের কাছে নেই। আজ যেন একটা আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেরই প্রতিচ্ছবি দেখছে অপরটিকে। যে ছেলেটা কখনো কোনো জিনিসকে ভয় পায়নি, সে আজ ভয় পাচ্ছে। নিজের প্রিয় বন্ধুটাকে হারানোর ভয় পাচ্ছে। সমর্পণ কিছু বলতে পারে না অভিককে। যেখানে পুলিশ কোনো হদিশ পাচ্ছে না, সেখানে কিসের ভিত্তিতে সে ভরসা দেবে অভিককে? সকালে আবার পুলিশ আসে কলেজে। হস্টেলের প্রতিটা ছাত্রকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই সময় কলেজের 2-1 ছাত্র পুলিশকে জানায় যে তারা আগের দিন ক্লাসের পর প্রতুলকে দেখেছিল। প্রতুল ডাক্তার বোসের সাথে কথা বলছিল, তবে কি নিয়ে কথা বলছিল এবং কতক্ষণ তারা কথা বলেছে সেটা তারা জানে না। সমর্পণের মনে পড়ে যায় আগের দিন ক্লাস থেকে ফেরার পথের ঘটনাটা।
সে ইন্সপেক্টর মিত্রকে আলাদা করে ডেকে বলে, স্যার, আগের দিন আমি যখন ক্লাস থেকে হোস্টেলের রুমে ফিরছিলাম তখন তিনতলার একটি ক্লাসরুমের বাইরে থেকে যাওয়ার সময় ডাক্তার বোসের সাথে কিছু কথা আমার কানে আসে। ফোনে কথা বলছিলেন তিনি, কাউকে বেঁধে রাখার কথা বলছিলেন ডাক্তার বোস। প্রত্যক্ষদর্শীদের ভিত্তিতে এবং সমর্পণের জবানবন্দি শুনে ডক্টর বোসকে ডেকে পাঠান ইন্সপেক্টর মিত্র এবং জিজ্ঞাসাবাদ চালান। কাল ক্লাসের পর প্রতুলের সঙ্গে আপনার কথা হয়েছিল? ডাক্তার বোস উত্তর দিলেন, হ্যাঁ, কথা হয়েছিল। আমার সাবজেক্টে প্রতুল কম নম্বর পেয়েছিল বলে আমি ওকে বকেছিলাম। আমি ওকে বলেছিলাম পরের পরীক্ষায় যদি ও কম নম্বর পায় তাহলে গোটা ক্লাসের সামনেই ওকে পানিশমেন্ট দেবো। প্রতুল খুব ভয় পেয়ে গিয়েছিল, আর সেই কারণেই ও আমার কাছে এসেছিল। আমি ওকে বলেছিলাম পরের দিন দেখা করতে, কিছু এক্সট্রা নোটস দেওয়ার জন্য। মিথ্যে কথা বলছেন আপনি ডক্টর বোস। এদের মধ্যে একজন নিজের কানে শুনেছিল আপনি ফোনে কাউকে বেঁধে রাখার কথা বলছিলেন। পুলিশের কাছে সত্যি কথাটা স্বীকার করুন মিস্টার বোস। প্রতুলকে নিয়ে গিয়ে কোথায় রেখেছেন আপনি? ডক্টর বোস একই কথা বলে চলেন। প্রতুলকে এক্সট্রা নোটস দেওয়ার কথা বলার পর প্রতুল নিজের হস্টেলের দিকে চলে গিয়েছিল। ডক্টর বোস নিজের বাড়ি ফিরে গিয়েছিল। তারপর ইন্সপেক্টর মিত্র তার টিম সহ সমর্পণ, অভিক এবং মেডিকেল কলেজের প্রিন্সিপালকে নিয়ে ডক্টর বোসের বাড়ি পৌঁছয়। ডক্টর বোসের 4 তলা বাড়ি রাজপ্রাসাদের মতো মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে খোলা আকাশের নিচে। তবে সেই বাড়ির মধ্যে কোনো প্রাণ নেই। আলোহীন সেই বাড়ির বিশাল লোহার গেটের সামনে দাঁড়িয়ে পরপর 3 বার বেল বাজতেই এক বৃদ্ধা দরজা খুলে দেয়। ইন্সপেক্টর মিত্রের সাথে এতগুলো অচেনা লোক দেখে সে বেশ খানিকটা ঘাবড়ে গিয়ে বলে ওঠে, আপনারা কারা? এতক্ষণে তার চোখ যায় ডক্টর বোসের দিকে। সে তৎক্ষণাৎ বাড়ির খানিকটা ভেতরে গিয়ে দাঁড়িয়ে ইন্সপেক্টর মিত্রের উত্তরের অপেক্ষা করে। গেটের বাইরে দাঁড়িয়ে থাকা সকলেই এক এক করে ভেতরে প্রবেশ করে। ইন্সপেক্টর মিত্র তার টিমকে চোখের ইশারায় বুঝিয়ে দেয় তল্লাশি শুরু করার কথা। তারা তন্ন তন্ন করে গোটা বাড়ি খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও কিছু পায় না। অবশেষে একটা দরজার সামনে তালা ঝোলানো দেখতে পায় তারা। ইন্সপেক্টর মিত্র বলেন, চাবিটা দিন মিস্টার বোস। ডক্টর বোস চাবিটা দিতেই দরজাটা খোলে ইন্সপেক্টর মিত্র, এবং ভেতরে ঢুকে যে দৃশ্যটা তাদের সামনে উন্মুক্ত হয় সেটার জন্য তারা একেবারেই প্রস্তুত ছিল না। একটি 18-19 বছর বয়সী ছেলে কাঠের একটি চেয়ারের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা এবং তার মুখ ডাক টেপ দিয়ে বন্ধ করা। সারা গায়ে ক্ষতচিহ্ন এবং সেগুলোর থেকে শুকিয়ে যাওয়ার রক্ত দেখা যাচ্ছে। ইন্সপেক্টর মিত্রের দিকে ছেলেটির চোখ পড়তেই সে অসহায়ের মতো ছটফট করতে শুরু করে। ইন্সপেক্টর মিত্র ডক্টর বোসের দিকে কড়া নজরে তাকায়। ইন্সপেক্টর, আপনি আমার কথাটা শুনুন। ইন্সপেক্টর মিত্র কারোর কথা না শুনে দ্রুত এগিয়ে গিয়ে সেই ছেলেটির মুখের এবং হাতের বাঁধন খুলে দেয়। সমর্পণ এবং অভিকের মুখের ভাব এবার পাল্টে যায়। এ তো প্রতুল নয়, তবে কে? সে উঠে দাঁড়িয়ে দুপা এগিয়ে আবার পড়ে যায় মাটিতে। ঘরে উপস্থিত সেই বৃদ্ধা মহিলা এবার এগিয়ে এসে তাকে কোলে তুলে খাটে শুইয়ে দেয়। ডক্টর বোস বলেন, প্লিজ প্লিজ আপনারা বাইরের ঘরে চলুন, আমি আপনাদের সব বলছি। বাইরে এসে ডক্টর বোস সোফায় বসে পড়ে। বাঁ হাত দিয়ে চোখের চশমাটা খুলে চোখ মুছে নেয় এবং তার পরের কথাগুলো একটা ঘোরের মধ্যেই বলে চলে সে। ও আমার একমাত্র সন্তান, অর্কজিৎ বোস। ঘরে উপস্থিত সকলের চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে ডক্টর বোসের কথা শুনে। আমার স্ত্রী অলোকা 2 বছর আগে আমাকে ডিভোর্স দিয়ে চলে যায়। সে ছেলে দায়িত্ব নিতে চায়নি। সেই থেকে অর্কজিৎকে আমি একাই সামলাচ্ছি। কথাটা বললাম এই কারণেই যে ওর মানসিক অবস্থা আর 5টা সুস্থ মানুষের মতো নয়। আগে এমনটা ছিল না, কিন্তু আচমকাই ওর মধ্যে একটা আমূল পরিবর্তন ঘটে গিয়েছে, যার কারণ আমার জানা নেই। চিকিৎসা চলছে, তবে কোনো ফল পাইনি। কয়েক মাস আগে মেডিকেল কলেজ থেকে একটু রাত করেই বাড়ি ফিরি। পরীক্ষার খাতা চেক করতে করতে কখন যে সময় পেরিয়ে গিয়েছিল বুঝতে পারিনি। বাড়ির এক্সট্রা চাবি আমার কাছেই সর্বদা থাকে। আমার মায়ের বয়স হয়েছে, আর অর্ক তাড়াতাড়ি শুয়ে পড়ে। বাড়ির চাবি খুলে ঘরে যাওয়ার আগে জানি না কি মনে হতে অর্কর ঘরে উঁকি মারতেই আমার হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। আমি দেখলাম বিছানার উপরে আমার ছেলে শুয়ে রয়েছে। তার সারা মুখ, হাত, গলা, এমনকি পায়ের পাতা অব্দি ব্লেড দিয়ে ছিঁড়া। কতগুলো থেকে রক্ত ঝরছে, কতগুলো ক্ষত শুকিয়ে গিয়েছে। বিছানার পাশেই একটি ব্লেড মাটিতে পড়ে রয়েছে। আমি আস্তে আস্তে ব্লেডটা তুলে নিই। ভয় চিৎকার পর্যন্ত করতে পারিনি। দৌড়ে গিয়ে মাকে জাগাই। মা জানায় তিনি যখন রাত 10:30 নাগাদ রাতের খাবার খাইয়ে অর্ককে তার ঘরে শুইয়ে দিয়ে গিয়েছিল, তখন সে একেবারে ঠিক ছিল। আমাদের কণ্ঠস্বর শুনতেই অর্ক জেগে ওঠে এবং চিৎকার করতে শুরু করে। মেডিকেল কলেজে আমার একটা সুনাম রয়েছে। আজ পর্যন্ত আমার কোনো ছাত্র পরীক্ষায় ফেল করেনি। সেখানে সবাই আমাকে ভয় করে। সেই মেডিকেল কলেজে যদি আমি আমার ছেলেকে নিয়ে যেতাম এমন অবস্থা, তাহলে আমার কি সম্মানটা থাকতো বলুন তো?
তাই আমি এ বিষয়ে আর কাউকে জানাইনি। গোপনে ওর চিকিৎসা চলে। অলকাকে খুব ভালোবাসতো ছেলেটা। ওর চলে যাওয়াটা মেনে নিতে পারিনি। অলকাকে জানানো হয়েছিল, একবার দেখা করা তো দূর, একটা ফোন পর্যন্ত করেনি সে। যতই ভালোবাসা দিই, মায়ের মমতা তা কোথা থেকে আনবো বলুন তো ইন্সপেক্টর? হেরে গেলাম। একজন দুর্ভাগা বাবা হিসেবে ছেলেকে কষ্ট পেতে দেখতে দেখতে এক পর্যায়ে মনে হলো মেন্টাল অ্যাসাইলামে দিলেই বোধহয় সুস্থ হয়ে উঠবে। কিন্তু ভয় হলো, ও যে আমার বেঁচে থাকবার একমাত্র উৎস, তাকে কি করে নিজের হাতে দূরে পাঠাই? পারলাম না। প্রথমে অলকা, তারপর অর্ক। না না, পারলাম না। যদি বলেন স্বার্থপর, তাহলে তাই। ওকে নিজের থেকে দূরে কিছুতেই পাঠাতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। তাই ওর হাত পা বেঁধে রাখা হয়। ছাড়া পেলেই ও নিজের দেহে আঘাত করতে শুরু করে। একটু একটু করে যত্নে গড়ে তোলা ওই শরীরের চামড়া ক্ষত বিক্ষত করে তোলে। ও মনে করে এই পৃথিবীতে নিজের বলতে ওর কেউ নেই। তবে ও যে আমার গোটা পৃথিবী, সেটা ওকে কি করে বোঝাই বলুন তো ইন্সপেক্টর? এই যে, এই যে দেখুন, ওর টেস্ট রিপোর্ট, ওর প্রেসক্রিপশনস। মেডিকেল কলেজের প্রতিটা ছাত্রছাত্রীকে তাই নিজের সন্তানের মতন আগলে রাখতে চাই। ওদের শাসন করি ওদের ভবিষ্যতের জন্য। আমার ছেলেটার তো এখনো ভবিষ্যৎ। দু হাতে নিজের মাথাটা ধরে অঝরে কাঁদতে থাকে ডক্টর বোস। এ যেন এক অন্য মানুষকে দেখছে সমর্পণ ও অভিক। ক্লাসের সেই বদমেজাজি রূঢ় মানুষটা কোথায় যেন মিলিয়ে গেছে একটু আগে। সেই আলোহীন বাড়িটাকে পেছনে ফেলে পুলিশের জিপটা এগিয়ে চলে মেডিকেল কলেজের দিকে। ডক্টর বোসের বাড়ি থেকে বেরোনোর আগে ইন্সপেক্টর মিত্র তার একটি পরিচিত সাইক্রিয়াটিস্টের কার্ড দিয়ে এসেছেন ডাক্তার বোসকে। অর্কজিতের মতো অনেক পেশেন্টই তার চিকিৎসায় সুস্থ হয়ে গেছে। মেডিকেল কলেজে যখন জিপটা ঢুকছে তখন দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। হোস্টেল রুমে ফিরে অভিক আর কোনো কথা বলে না। সমর্পণ স্টাডি টেবিলে গিয়ে বসে ঠিকই, তবে পড়ায় তার মন বসে না কিছুতেই। আজ অনেকগুলো কথা তার মাথায় ঘুরপাক খাচ্ছে। এতদিন যে মানুষটাকে পাথর ভেবে এসেছে, এই গোটা মেডিকেল কলেজ সেই ডাক্তার বোসের জীবনটা যে এমনতর হবে সেটা কি সে ভেবেছিল? প্রতুল যে এভাবে তাদের জীবন থেকে নিরুদ্দেশ হয়ে যাবে সেটাই বা কে জানতো? একটা দীর্ঘশ্বাস ফেলে জানলার বাইরে তাকায় সমর্পণ। এই মুহূর্তে করার মতো আর কিছু নেই তার, শুধুই অপেক্ষা। কিছুদিন আগে পর্যন্ত হস্টেলের যে ঘরে দুই বন্ধুর গল্প, তাদের হাসির আওয়াজ শোনা যেত, আজ সেখানে শুধুই নিস্তব্ধতা। এই নিস্তব্ধতা তার বুকে এনে দিচ্ছে এক অদ্ভুত বেদনা। বাইরে ধীরে ধীরে সূর্যের আলোকে গ্রাস করছে অন্ধকারের কালো ছায়া। বারান্দায় গিয়ে দাঁড়ায় সমর্পণ। মাথার উপর আজ আর আকাশ দেখতে পাওয়া যায় না। আজ কুয়াশা ঘিরে রেখেছে চারিদিকের উজ্জ্বল তারাদের। ঠান্ডা শীতল বাতাসে সে স্পর্শ করে তাকে, ঠান্ডায় কেঁপে ওঠে তার শরীর। পৃথিবীটা আচমকাই থেমে গেছে। তার মন মস্তিষ্ক এখন আর কিছু ভাবতে পারছে না। সবকিছু যেন অন্ধকার। আজ কেউ যেন একটা বোতাম টিপে পৃথিবীর সমস্ত আলো নিভিয়ে দিয়েছে। সমর্পণের চোখ দুটো ছলছল করে ওঠে, তবে সে কাঁদে না। অভিককে সামলানোর একটা গুরু দায়িত্ব তার অজান্তেই যেন প্রতুল কাঁধে চাপিয়ে দিয়ে গেছে তার। রাত 10টার সময় রাতের খাবারের জন্য সকলে জড় হয় নিচে। অন্যান্য দিনগুলোয় অভিক নিজে সবার সঙ্গে কথা বলে, কার বাড়ি কোথায়, কে কোন রুমে থাকে, কার হবি কি, এমন নানা ধরনের প্রশ্ন করে সব। তবে আজ আর কারোর সাথে একটাও কথা বলে না সে। চুপচাপ খেয়ে নিজের ঘরে ফিরে আসে অভিক। সমর্পণও তার সঙ্গেই ঘরে ফিরে আসে। পরের দিন সকালে যখন ক্যাম্পাসের বাগানে পৌঁছয় সমর্পণ, তখন সে দেখে ঋতুজা আগে থেকেই তার জন্য অপেক্ষা করছে তার ডায়েরিটা নিয়ে। সাদা কুর্তির সঙ্গে একটা লাল রঙের সোয়েটার পরেছে সে আজ, চুলগুলো পনিটেল করে বাঁধা। তার গাঢ় বাদামি উজ্জ্বল চোখে আজ যেন চিন্তার বাদল দেখতে পায় সমর্পণ। সে এগিয়ে গিয়ে ঋতুজার পাশে বসে। তারপর ঋতুজা বলতে শুরু করে, কাল অনেকক্ষণ তোমার জন্য অপেক্ষা করছিলাম এখানে। তারপর সকলের কাছে শুনলাম প্রতুলকে নাকি পাওয়া যাচ্ছে না। পুলিশ এসেছিল, তোমাদের নিয়ে ডাক্তার বোসের বাড়ি গেছিলেন। কোনো খোঁজ পেল? সমর্পণ মাথা নাড়ায়। ঋতুজা সমর্পণের হাতের উপর হাত রেখে সে বলে, চিন্তা করো না, পুলিশ নিশ্চয়ই খুঁজে বের করবেন প্রতুলকে। এখন অভিকের তোমাকে প্রয়োজন। অভিকের জন্যই সবচেয়ে বেশি খারাপ লাগছে। একেবারে ভেঙে পড়েছে ও। একটা কথা বলছে না। প্রতুলের খবরটা বাড়িতে দেওয়ার পর থেকে ওকে সবাই বাড়ি ফিরে যেতে জোর করছে। সেই কারণে বাড়ির লোকের ফোনটা পর্যন্ত ধরছে না। খালি বলছে প্রতুলের সঙ্গে এখানে এসেছিলাম, ওর সঙ্গেই বাড়ি যাব। জানি না প্রতুল কেমন আছে, কোথায় আছে। শুধু প্রার্থনা করবো যাতে ঈশ্বর ওকে সুস্থ রাখেন। প্রতুলকে নিশ্চয়ই পাওয়া যাবে। পরের কিছুক্ষণ আর কোনো কথা হয় না তাদের মাঝে। দুজনেই বাগানের সবুজ সতেজ গাছগুলোর দিকে তাকিয়ে একে অপরের পাশে বসে থাকে। হোস্টেলে ফিরে যাওয়ার আগে ঋতুজা সমর্পণকে বলে, তোমার অনুমতি ছাড়াই তোমার ডায়েরির কয়েকটা পাতা পড়েছিলাম। অসাধারণ গান লেখো তো তুমি। এই সব কিছু নিতে গেলে
একদিন তোমার গান শুনবো। আর হ্যাঁ, আগামী কাল থেকে সেকেন্ড ইয়ারের পরীক্ষা শুরু হচ্ছে, তাই কাল থেকে আগামী সোমবার পর্যন্ত কোনো ক্লাস হবে না। নোটিশ বোর্ডে আজ সকালে নোটিশ দিয়েছে দেখলাম। হোস্টেল রুমে ফিরে দরজা ঠেলে ভেতরে ঢুকে অভিককে কোথাও দেখতে পায় না সমর্পণ। বার পাঁচেক ফোন করার পরেও উপাস থেকে কোনো উত্তর আসে না। অজানা আতঙ্কে হাড় হিম হয়ে যায় তার। সে তৎক্ষণাৎ প্রিন্সিপালের অফিসের দিকে পা চালায়। খবরটা পাওয়া মাত্র গোটা কলেজে উপস্থিত সবাই অভিককে খুঁজতে শুরু করে। প্রতিটা ক্লাসরুম, ল্যাবরেটরি, ক্যান্টিন, ওয়াশরুমে খোঁজার পর সমর্পণ গিয়ে পৌঁছয় ছাদের দরজার সামনে। কাঁপা কাঁপা হাতে দরজাটা ঠেলতেই সে দেখতে পায় রেলিংয়ের ধারে দাঁড়িয়ে থাকা অভিককে। আতঙ্কে চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসে তার। কোনো শব্দ না করে পা থেকে জুতো জোড়া খুলে ধীরে ধীরে পা ফেলে এগিয়ে গিয়ে পেছন থেকে চাপটে ধরে অভিককে। ছাদের মাঝখানে নিয়ে এসে দাঁড় করায় সমর্পণ। অভিক রক্তবর্ণ চোখে তাকায় সমর্পণের দিকে। এই মাথা খারাপ হয়ে গেছে তোমার? কি করছিলে তুমি? তোমার কিছু হয়ে গেলে তোমার বাড়ির লোকের কি অবস্থা হবে সেটা একবারও ভাবনি না? প্রতুল যখন ফিরে আসবে তখন? প্রতুল আর নেই, ও আর ফিরবে না। এক অদ্ভুত আত্মবিশ্বাসের সাথে কথাগুলো বলে অভিক। তার দৃষ্টি এখনো স্থির। অভিককে শান্ত করানোর চেষ্টায় ধীর কণ্ঠে সমর্পণ বলে, কি বলছো তুমি? এমনটা কেন ভাবছো? প্রতুলের উপস্থিতি অনুভব করতে পারছি না আর। এতদিন জোর করে মনকে বুঝিয়েছিলাম, তবে মন যে আর মানছে না। আমি বারবার নিজের মন থেকে বেশি প্রাধান্য নিজের মস্তিষ্ককে দিয়ে এসেছি, তবে এক্ষেত্রে মন এবং মস্তিষ্ক দুজনে একই উত্তর দিচ্ছে বারবার। প্রতুল আর বেঁচে নেই, অনেক দূরে চলে গেছে, ও অনেক দূরে চলে গেছে, যেখান থেকে চেষ্টা করেও আর ফিরে আসা যায় না। অভিক, নিচে চলো। গোটা কলেজের স্টুডেন্ট স্টাফ সবাই তোমাকে খুঁজছে। এখানে কেন এলে তুমি? তুমি বিশ্বাস করো বা নাই করো, প্রতুল আমার অজান্তেই তার একটা দায়িত্ব আমার উপর দিয়ে গেছে। দায়িত্ব? কি দায়িত্ব? হ্যাঁ, তোমাকে ভালো রাখার দায়িত্ব। প্রতুল যেখানেই থাক, তোমাকে এই অবস্থায় দেখলেও কখনোই ভালো থাকবে না অভিক। এমনও তো হতে পারে অনেক কটা দিন পর প্রতুল নিজে থেকেই ফিরে এলো তোমার কাছে। তুমি কেন খারাপটা ভাবছো? পুলিশ তো তাদের কাজ চালাচ্ছে। কথাগুলো শেষ হওয়া মাত্রই কলেজের গেট পেরিয়ে পুলিশের জিপটা এসে দাঁড়ায় ক্যাম্পাসে। ছাদ থেকে জিপটা দেখা মাত্র অভিক ছুটে নেমে যায় নিচে। ছাদের দিক থেকে অভিককে নিচে নামতে দেখে সবাই এগিয়ে যায় সেদিকে। প্রিন্সিপাল বলেন, কি অভিক, তুমি কোথায় ছিলে? সবাই তো তোমাকে খুঁজছে। আমি ছাদে গিয়েছিলাম স্যার। তুমি জানো না এই মুহূর্তে একা একা কোথাও যাওয়াটা কতটা রিস্কের? কথাটা শেষ হতেই কয়েকজোড়া বুটের শব্দ শোনা যায়। ইন্সপেক্টর মিত্রকে দেখে প্রিন্সিপাল দ্রুত এগিয়ে যায় তার দিকে এবং কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করেন, কি হলো, কিছু জানতে পারলেন? না, তেমন কিছু নয়। অভিক, তোমার রুমমেট ওই ছেলেটি কোথায়? ইন্সপেক্টরের কথা শেষ হতে না হতেই সমর্পণ এসে দাঁড়ায় সেখানে। এই যে সমর্পণ, তুমি একবার প্রিন্সিপাল স্যারের অফিসে আসো তো, কিছু জরুরি কথা আছে তোমার সঙ্গে। তোমরা সবাই বাইরে দাঁড়াও। অন্ধকার ভেদ করে কুকুরগুলোর অস্বাভাবিক চিৎকার আজ আবার শান্ত নিরিবিলি রাতের মায়া কাটিয়ে দিচ্ছে। ডক্টর সান্যাল বিছানা ছেড়ে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ায়। একটা কালো অবয়ব যেন অন্ধকারের বুক চিরে ছুটে বেরিয়ে যায় বাড়ির পেছনের দিকের বাগানের লোহার গেটটা টপকে। এই নিয়ে 3 দিন, প্রতি রাতে এক জিনিস। কুকুরগুলোর চিৎকারে মাথা ঘুরে ওঠে ডক্টর সান্যালের। নির্ঘুম রাত কাটিয়ে কলেজে ক্লাস করানোর সময় আজকাল বড্ড ঝিমুনি আসে তার। পরের দিন ক্লাস শেষ করে ঘরে ফিরে নিজের বিছানায় গা এলিয়ে দেয় সমর্পণ। অভিক বায়োকেমিস্ট্রি নিয়ে বসে। সমর্পণ একটা জিনিস লক্ষ্য করেছে, অর্পণ তালুকদার এবং প্রতুল এদের দুজনকেই ঠিক শুক্রবার থেকে পাওয়া যাচ্ছে না। প্রতুল নিখোঁজ হওয়ার পর একটা শুক্রবার কেটে গিয়ে আজ আরও একটা শুক্রবার এসে হাজির হয়েছে। আর যদি সব ঠিকঠাকভাবে কেটে যায় তাহলে বুঝতে হবে শিকারী তার জাল গুটিয়ে পালিয়েছে। আর যদি তা না হয় তবে রাত 11:15 নাগাদ বারান্দায় গিয়ে দাঁড়ায় সমর্পণ। আজ কিছুতেই ঘুম আসছে না তার। অভিক একটু আগেই ঘুমিয়েছে। বারান্দায় এসে দাঁড়াতেই সে দেখে উল্টো দিকের গার্লস হোস্টেলের প্রতিটা ফ্লোরে তখনও আলো জ্বলছে। গার্লস হোস্টেলের ওয়ার্ডেন ও সেখানের ছাত্রীদের আনাগোনা চোখ এড়ায় না তার। এক অজানা আশঙ্কা চেপে ধরে তাকে। সকালে খবরটা যখন সমর্পণের কানে পৌঁছয় তখন সে ক্যাম্পাসের গার্ডেনে বসে ঋতুজার অপেক্ষা করছিল। কিন্তু ঋতুজার বদলে তানিয়াকে দেখে মনে মনে কিছু একটা সন্দেহ করেছিল সে। বরাবরের মতো পুলিশ এসে তল্লাশি করে গেছে, তবে সমর্পণ জানে এবারেও বিশেষ কোনো লাভ হবে না। ভীত সন্ত্রস্ত হয়ে ডক্টর সান্যালের ঘরের দিকে এগিয়ে যায় সমর্পণ। দুবার দরজায় টোকা দিতে ভেতর থেকে আওয়াজ আসে। কাম ইন। সমর্পণ গিয়ে দাঁড়ায় ডক্টর সান্যালের সামনে। ডক্টর সান্যাল সম্ভবত ঘুমিয়ে পড়েছিল, অন্তত তার চোখ দুটো সে কথাই বলছে। স্যার, আমি জানি কিডন্যাপের পেছনে কার হাত রয়েছে, তবে অপরাধীকে ধরার জন্য আপনার সাহায্য চাই। একমাত্র আপনি পারবেন অপরাধীকে সামনে আনতে। প্লিজ প্লিজ আমি সাহায্য করুন স্যার। 1 মিনিট, তুমি অপরাধীকে চিনো? কি সে? সমর্পণ গলার স্বর নামিয়ে বলে, আমাদের প্রিন্সিপাল স্যার, ডাক্তার নির্মল সেন। কি বলছো তুমি? তুমি এত শিওর হচ্ছ কি করে? তাছাড়া এতগুলো পুলিশ তদন্ত চালাচ্ছে, তারা পর্যন্ত কিছু জানতে পারলো না? আপনি নিজেই ভেবে দেখুন স্যার,
মর্গ থেকে লাশ গায়েব হওয়া, সিসিটিভি ফুটেজ হ্যাক করা, একের পর এক স্টুডেন্ট নিখোঁজ, অথচ এই অপরাধের কোনো ট্রেস নেই। এই কাজগুলো এত সহজে কে করতে পারে? এই অপরাধের ট্রেস এই কারণেই নেই কারণ প্রিন্সিপাল স্যার নিজে থেকে কাউকে কিডন্যাপ করেন না। তিনি নিশ্চয়ই কোনো বাহানায় স্টুডেন্টদের নিজের ঘরে ডাকেন এবং তারপর ঠিক কি হয় সেটা আমাদের খুঁজে বের করতে হবে। ডক্টর সান্যাল কিছুক্ষণ ভ্রু কুঞ্চিত দৃষ্টিতে সমর্পণের দিকে তাকিয়ে থাকে। তারপর ধীরে ধীরে তার মুখের ভাব বদলে যায়। কিছু একটা ভেবে সে বলে, বেশ, সত্যিটা সামনে আনার জন্য আমার একটা প্ল্যান আছে। তুমি আজ 5:30 নাগাদ কলেজের পিছনের দিকটায় যেখানে আমার গাড়ি দাঁড় করানো থাকে সেখানে গিয়ে দাঁড়িয়ে থেকো। লাস্ট ক্লাসটা শেষ হলেই আমি তোমার সঙ্গে সেখানেই দেখা করব। ঠিক আছে স্যার, তবে দেখবেন যাতে প্রিন্সিপাল স্যার কিছু জানতে না পারে। প্রিন্সিপাল স্যার জানতে পারলে উনি আমাদের শেষ করে দেওয়ার আগে দুবার ভাববেন না। ডক্টর সান্যাল এগিয়ে এসে সমর্পণের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কেউ কিচ্ছু জানতে পারবে না, তুমি চিন্তা করো। 4:45 নাগাদ নিজের হস্টেলের ঘরে একটা চিঠি লিখে রেখে বেরিয়ে যায় সমর্পণ। ডক্টর সান্যালের গাড়িটার পেছনে লুকিয়ে দাঁড়িয়েছিল সে। বারবার ঘড়িতে সময়টা দেখে নিচ্ছিল অভ্যাস মতো। আচমকা মাথায় একটা আঘাত এসে লাগে তার। চোখের সামনে থেকে সব রং মুছে গিয়ে কালো হয়ে আসে সবটা। কিছু বুঝে ওঠার আগেই মাটিতে লুটিয়ে পড়ে সে। জ্ঞান ফিরতেই চোখের সামনের মানুষটাকে দেখে একটুও চমকায় না সমর্পণ, বরং চোখের সামনে যাকে দেখছে ঠিক যেন তার প্রতীক্ষাতেই আজ এত দিন ধরে অপেক্ষা করছিল সে। ঠোঁটের কোণে এক মৃদু হাসি খেলে যায় তার। সে বলে ওঠে, তাহলে আপনি সে ব্যক্তি, তাই না, ডাক্তার সান্যাল? এক ভয়ঙ্কর দানবী হাসি প্রতিধ্বনিত হয় অন্ধকার ঘরটাতে। ঠোঁটে ক্রূর হাসি এনে ডক্টর সান্যাল বলে, কনগ্রাচুলেশনস, ধরে ফেললে তবে। শাবাশ। কেন করছেন আপনি এরকম? প্রত্যেকটা ছাত্রছাত্রী আপনাকে কতটা ভালোবাসে, আর আপনি কয়েকটা টাকার জন্য। ছি ছি ছি। টাকার জন্য নয়, কিটের জন্য। কতদিন আর মরা মানুষের মাংস খেতাম বলতো, ভালো লাগছিল না। তরতাজা প্রাণ, টাটকা রক্ত, বড়ই টান ছিল। সমর্পণ হতবাক হয়ে তাকিয়ে থাকে ডক্টর সান্যালের দিকে। বলে কি লোকটা? খিদে? অর্থাৎ এতদিন ধরে মর্গের লাশগুলো, এমনকি মেডিকেল কলেজের ছাত্রছাত্রীর মাংস? না, আর ভাবতে পারে না সে কিছু। এই 19 শতাব্দীতে দাঁড়িয়ে ক্যানিবালিজম? হ্যাঁ, অস্বাভাবিক কিছু নয়। 1999 সালে ভেনেজুয়েলার ট্রেনজেল ভার্গাস নামের একজন ব্যক্তিকে 10 জনকে খুন করে খেয়ে ফেলার অপরাধে আটক করা হয়েছিল। পিটার ব্রায়ান নামের একজন ব্রিটিশকে ইস্ট লন্ডনে 2004 সালের ফেব্রুয়ারিতে গ্রেফতার করা হয়, যিনি তার বন্ধুকে খুন করেন ও খেয়ে ফেলেন। এমনকি 2019 সালে স্পেনের আলবার্তো সানচেজ গোমেজ নামের এক যুবক নিজের মাকে শ্বাসরোধ করে হত্যা করে তার মরদেহ খেয়ে নেয়। এই সকল ঘটনায় কয়েক বছর আগে একটি বিদেশি ম্যাগাজিনে পড়েছিল সমর্পণ। সমর্পণ নিজের হাত দুটো নাড়াতে চায় কিন্তু পারে না। তার হাত দুটো পেছন থেকে বাঁধা রয়েছে। দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করে সমর্পণ, পুতুল ঋতুজা ওরা কোথায়? পুতুল তাকে তো কবেই হজম করে ফেলেছি। তবে হ্যাঁ, যা আছে, ঘাড়টা একটু ওইদিকে ঘোরাও, দেখতে পাবে। কথাটা বলেই ডাক্তার সান্যাল সমর্পণের ডান দিকে আঙুল তুলে ধরে। হৃদস্পন্দন দ্রুত গতিতে চলতে শুরু করে সমর্পণের। সে ভয়ে ভয়ে পেছনে তাকাতেই চোখ দুটো বন্ধ করে ফেলে। শিরদাঁড়া দিয়ে হিমশীতল স্রোত বয়ে যায় তার। জানলা দিয়ে রাস্তার আলো এসে পড়েছে ঠান্ডা কনকনে ঘরটার ভেতরে, এবং সেই আলোতেই ঋতুজার দুভাগে কাটা নগ্ন দেহটা দেখতে পায় সমর্পণ। ঘরের এক কোণে উল্টো করে ঝুলিয়ে রাখা তার দেহ। সেই দেহের ডান দিকের কোমরের কাছ থেকে মাংস খুবলে তুলে নেওয়া হয়েছে। ঋতুজার চোখের মণি দুটো আতঙ্কে ঠিকরে বেরিয়ে এসেছে। নৃশংস এই দৃশ্যে গা গুলিয়ে ওঠে সমর্পণের। আবার এক পৈশাচিক হাসি খেলে যায় সারা ঘরে। কি ভয় পেলে নাকি? ভয় পেও না, তোমাকে এত তাড়াতাড়ি মারবো না। তাহলে আজ বলি শোনো। 5 বছর আগে বিশাখাপত্তনমের নামের এক প্রত্যন্ত আদিবাসী গ্রামে মেডিকেল ক্যাম্প করতে গিয়েছিলাম। সেখানেই প্রথমবার নরু মাংসের স্বাদ পাই। মহামারীর কবলে পড়ে তখন সেখানে খাদ্য সামগ্রীর অভাবে শয়ে শয়ে মানুষ মরছে। প্রাণ বাঁচাতে তখন মৃত মানুষের উপর নির্ভরশীল হয়ে পড়ছে সেখানকার মানুষজন। সত্যি বলতে, ওই স্বাদ একবার জিভে লাগলে আর উপায় নেই। আপনি মানুষ নন, আপনি দৈত্য, মানুষরূপী দৈত্য। আবার হেসে ওঠেন ডক্টর সান্যাল। না হয় তাই হলাম। জানো, এই মেডিকেল কলেজে বদলি হয়ে আসার পর খুব অসুবিধা হচ্ছিল। মর্গের গার্ডকে টাকা খাইয়ে পর বেশ কয়েকটা লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছিলাম। সিসিটিভি ফুটেজ হ্যাক করার পদ্ধতি বিদেশ ফেরত এক বন্ধুর কাছে শিখে নিয়েছিলাম আগেই। সেটাও কাজে লেগে গেল। তবে কি জানো,
মরা মানুষের মাংস খেয়ে আর স্বাদ মিটছিল না। চোখের সামনে এমন তরতাজা যুবক যুবতী থাকতে মুরগির লাশ দিয়ে কাজ চালাবো কেন? আর তখনই বুদ্ধিটা খেলে গেল মাথায়। এক এক করে ওদের কলেজের পিছনে দাঁড়িয়ে থাকা আমার গাড়ির কাছে পাঠাতাম। কলেজের পিছনের দিকটা কারো যাওয়া আসা নেই, এখানে সিসিটিভিও নেই। ওরা নিজে থেকেই সেখানে গিয়ে অপেক্ষা করতো আমার জন্য। আর তারপর ঠিক যেমন ভাবে তুমি এখানে এলে, ওরাও এসে পৌঁছতো আমার এই বাড়িতে। ঋতুজা তো সামনে থেকেই এগিয়ে এসেছিল মৃত্যুবরণ করতে। সেদিন ক্লাসের পর নিজে থেকে এসেছিল সে আমার কাছে। ক্লাসে যে বিষয়টা পড়াতাম সেটা নিয়ে বেশ খানিকটা কনফিউজ ছিল মেয়েটা। আমার সমস্ত কনফিউশন ঘুচিয়ে তোমারও কোনো দোষ ছিল না কেন? তো শুধু একটাই ভুল করে ফেললে তুমি। বিশ্বাস করো, তোমাকে খাওয়ার কোনো পরিকল্পনা আমি কোনোদিন করিনি। তোমার কি দরকার ছিল পুলিশের কাছে নিজের নাক গলাবো? পুলিশের কাজ না হয় তাড়াতাড়ি করতে দিতে। তুমি বুদ্ধিমান ছেলে, আজ নয় কাল প্রিন্সিপালের দিক থেকে তোমার সন্দেহটা আমার দিকে ঠিকই ঘুরে যেত। সেই রিস্কটা আর নিতে পারলাম না, আজই তোমাকে নিয়ে চলে আসলাম এখানে। সমর্পণের ঠোঁটে মৃদু হাসির রেখা দেখা যায়। আপনি আমাকে এখানে নিয়ে আসেননি স্যার, বরং আমি আপনাকে এখানে নিয়ে এসেছি। প্রতুলের অপহরণের পর থেকেই আমি জানতাম এই ঘটনার সাথে সম্পূর্ণরূপে আপনি জড়িত। ঋতুজা আপনার সাথে দেখা করতে যাওয়ার আগে তার রুমমেট তানিয়াকে সবটা বলে এসেছিল। তানিয়া জানতো ঋতুজা আপনার সাথে দেখা করতে গিয়ে নিরুদ্দেশ হয়েছে। আমি এও জানি আগামী 15 দিনের মধ্যে আপনি এই দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে বসে আছেন। তবে সেটা হচ্ছে না স্যার। এখানে আসার আগে প্রিন্সিপাল স্যার এবং ইন্সপেক্টর মিত্রের উদ্দেশ্যে আমি একটা চিঠি লিখে এসেছি। গত 3 দিন ধরে আমি আপনার বাড়ি এসেছি আপনার চোখের অলক্ষ্যে। আপনার বাড়ির বাগান থেকে মানুষের হাড় উদ্ধার করে ইন্সপেক্টর মিত্রের হাতে পৌঁছে দিয়েছিলাম। আপনি জানেনও না আমাদের মেডিকেল কলেজের ল্যাব থেকে সেই হাড়গুলির রিপোর্ট বার করা হয়েছে আজ সকালে। অর্পণ তালুকদারের ডিএনএর সাথে কিছু হাড়ের ডিএনএ ম্যাচ করেছে। আমি বলেছিলাম না স্যার, একমাত্র আপনি পারবেন অপরাধীকে সামনে আনতে। নিন, আপনি সেটা করে দিলেন। কেবলমাত্র হাড়ের রিপোর্ট দেখিয়ে আপনাকে অ্যারেস্ট করা যেত না, তার জন্য লাগতো আরো একটা জিনিস, আপনার কনফেশন। আমার জামারই বোতামে হিডেন ক্যামেরা লাগানো। আপনি এতক্ষণ যা যা বলেছেন আপনার বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা ইন্সপেক্টর মিত্রর ল্যাপটপে সেই সব কথা রেকর্ড হয়ে গেছে। এখন আর আপনাকে কেউ বাঁচাতে পারবে না। ডাক্তার সান্যালের চোখ দুটো রাগে হিংস্রতায় জ্বলে ওঠে। সমর্পণের কথাটা শেষ হতে না হতেই একটা ধারালো ছুরি এসে সমর্পণের হাতের তালুতে গেঁথে দেয় ডাক্তার সান্যাল। যন্ত্রণায় চিৎকার করে ওঠে সমর্পণ। চেয়ারের পেছনে গিয়ে সমর্পণের হাত থেকে ছুরিটা টেনে বের করে সমর্পণের গলায় ঠেকায় ডাক্তার সান্যাল। সমর্পণের জামায় বোতামগুলো ছিঁড়ে ঘরের মাটিতে ছুঁড়ে ফেলে পা দিয়ে পিষে দেয় সে। সমর্পণের গলায় ছুরির কোপ বসাতে যাবে এমন সময় বিকট শব্দ করে দুটো গুলি ঘরের ভেতরে প্রবেশ করে। ডক্টর সান্যালের হাত থেকে ছুরিটা মাটিতে পড়ে যায় এবং সেই সঙ্গে ডক্টর সান্যাল নিজেও লুকিয়ে পড়ে মাটিতে। ইন্সপেক্টর মিত্র এবং তার গোটা টিম ঘরে প্রবেশ করে। অভিক ছুটে এসে জড়িয়ে ধরে সমর্পণকে। অভিক, তুমি এখানে কেন এসেছো? তোমার কিছু হয়ে গেলে? আর তোমার যদি কিছু হয়ে যেত? এইভাবে নিজের জীবনে বাজি লাগাতে একটু ভয় করলো না? যেন তোমার চিঠিটা পড়ে কতটা ভয় পেয়ে গিয়েছিলাম আমি। ব্যথার মধ্যেও এক ফিতে হাসি ফুটে ওঠে সমর্পণের ঠোঁটে। ডক্টর সান্যালের বাড়ি বাগান থেকে অনেকগুলো হাড় উদ্ধার করে পুলিশ। ঋতুজার দেহটাও পোস্টমর্টমে পাঠিয়ে দেওয়া হয়। মেডিকেল কলেজে ফিরে মর্গে সেই গার্ডকে গ্রেপ্তার করে ইন্সপেক্টর মিত্র। গার্ড স্বীকার করে টাকার লোভে সে ডাক্তার সান্যালের সাথে মিশে মৃতদেহ পাচার করত। একথা সঠিক, তবে সেই মৃতদেহ যে ডাক্তার সান্যাল নিজে খেতেন একথা সে জানত। হস্টেলে ফিরে সোজা বারান্দায় গিয়ে দাঁড়ায় সমর্পণ। আজ আবার পরিষ্কার খোলা আকাশ মাথার উপরে দেখা যায়। চাঁদ তারা একই রকম ভাবে বিরাজমান আকাশের বুকে। নেই শুধু প্রতুল এবং অপর দিকের বিল্ডিং এ ঋতুজাও তার গান। ঠান্ডা বাতাস এসে স্পর্শ করে সমর্পণকে। চোখ দুটো বন্ধ করে নেয় সে। শুনতে পায় হাওয়ায় ভেসে আসা পরিচিত একটা সুর। আজ আবার বারান্দার মেঝেতে বসে পড়ে সে। চাঁদের জ্যোৎস্না মাখা আলোয় তারাদের মায়ায় আজ আবার সহজেই ঘুম নেমে আসে সমর্পণের চোখের পাতায়। আজকের গল্প এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন গল্পে। এই রকম রোমাঞ্চকর গল্পগুলিকে শোনার জন্য আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে অল করে দিন। আজ এই পর্যন্ত। গুড বাই।